জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে নতুন নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। জানিয়ে দিব হামাসের স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবের দিনেই 3 ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। আরও থাকবে, স্থায়ী যুদ্ধবিরতি হলেই সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। এবং সবশেষে ট্রাম্প বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন বলছে জেলেনস্কি। শুনলেন সংবাদ শিরোনামগুলি, এবারে জানাবো বিস্তারিত। ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত। সেই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইরানি সেনা কমান্ডার এ সময় ইমাম খোমেনির কথার পুনরাবৃত্তি করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ নেতার আদেশে যে কোনো আক্রমণকারী শক্তিকে ধ্বংস করে দেওয়া হবে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ঘোষণা দেন যে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিস 3 নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান। ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে তেহরান ইতোমধ্যে 2 দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়। প্রতিক্রিয়ায় ইসরায়েল ও ইরানের উপর 2টি পাল্টা হামলা চালায়। গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এতে ইরানের আকাশ সীমায় ইসরায়েলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে। নতুন নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। নতুন করে ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। বুধবার দেশীয়ভাবে তৈরি করা এসব অস্ত্র উন্মোচন করা হয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশীয়ভাবে তৈরি উন্নত নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিপ্লবী গার্ডের স্থূল বাহিনীর গ্রেট প্রফেট 19 মহড়ার দ্বিতীয় পর্বে এসব অস্ত্র উন্মোচন করা হয়। এ সময় সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান চিফস অব স্টাফ মোহাম্মদ বাঘেরি উপস্থিত ছিলেন। ইরনা জানিয়েছে, উন্মোচিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে BM-450 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া রয়েছে ফাতাহ 360 দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ফজর 5 এবং স্বল্প পাল্লার মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া নতুন ড্রোনগুলোর মধ্যে রয়েছে উন্নত ইঞ্জিন সহ মোহাজের 10 এবং মোহাজের 6 কৌশলগত ড্রোন এবং গোলালে, ডালালু ও শাহু ডেস্ট্রয়ার ড্রোন সহ বিভিন্ন কামিকাজি ড্রোন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলের মাজেন্দারান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি অনুপ্রবেশকারী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আইআরজিসি। মাজেন্দারান প্রদেশের আইআরজিসি কমান্ডার সিয়াভাস মুসলিমি বলেছেন, এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার মাধ্যমে নিরাপত্তা হুমকি দূর করা সম্ভব হয়েছে এবং সম্ভাব্য সংকট প্রতিরোধ করা গেছে। তবে তিনি নেটওয়ার্কের সংখ্যা, জড়িত ব্যক্তি বা অপারেশনের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি। হামাসের স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবের দিনেই 3 ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মঙ্গলবার একটি স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর জবাব মুখে না নিলেও চলমান যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামলা চালিয়ে 3 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ওই 3 ফিলিস্তিনি নিহত ও 11 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গাজার যুদ্ধবিরতির চুক্তির ধাপে
দ্বিতীয় ধাপে সমস্ত ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের একসঙ্গে বিনিময়ের প্রস্তাব দেয় হামাস, যার উদ্দেশ্য গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। হামাসের এই প্রস্তাবের জবাবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কিছুই না জানালেও গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত ও 11 জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে আহত আরও 1 জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। এ নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে সর্বমোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48,297 জনে এবং আহতের সংখ্যা 1,11,733 জন। স্থায়ী যুদ্ধবিরতি হলেই সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। গাজায় যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে একটি নতুন প্রস্তাবের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। স্থায়ী যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলেই জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। হামাস বলেছে দ্বিতীয় ধাপে অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। তবে ইসরায়েল এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, বরং দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি বর্ধিত করার লক্ষ্যে আসন্ন আলোচনায় ইসরায়েলের শর্ত হলো হামাসকে নিরস্ত্র করা এবং গাজায় তাদের কোনো উপস্থিতি না রাখা। পাশাপাশি যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা না রাখা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন হামাসের হাতে থাকা সব জিম্মিদের মুক্তি তখনই সম্ভব হবে যখন ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করবে এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে। হাজেম কাশেম আরও বলেছেন মধ্যস্থতাকারীদের অনুরোধে হামাস মুক্তিপ্রাপ্ত বন্দীর সংখ্যা দ্বিগুণ করেছে এবং দাবি করেছে যে তারা যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি প্রমাণ করতে সক্ষম হয়েছে। কাশেম জানিয়েছেন হামাসকে গাজা থেকে সরিয়ে দেওয়ার ইসরায়েলের যে দাবি সেটি হাস্যকর। এটি কেবল একটি মনস্তাত্ত্বিক কৌশল। প্রতিরোধ চলবে, নিরস্ত্রীকরণ কোনোভাবেই সম্ভব নয়। তিনি আরও বলেছেন গাজার ভবিষ্যৎ ব্যবস্থা জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে নির্ধারিত হবে। স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা হয়। এটি 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি। ট্রাম্প বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন তিনি ইউক্রেনকে দায়ী করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন। বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন ট্রাম্প এমন একটি বিভ্রান্তিমূলক তথ্যের বলয়ে বাস করছেন যা বাস্তবতা থেকে অনেক দূরে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি বিভ্রান্তিকর জায়গায় অবস্থান করছেন যেখানে তিনি সত্য দেখতে পাচ্ছেন না। ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে ইউক্রেনের কারণেই রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছে এবং কিয়েভ যদি চুক্তিতে পৌঁছাতে পারত তাহলে এই যুদ্ধ এড়ানো যেত। এছাড়া ট্রাম্প প্রশ্ন তোলেন জেলেনস্কির বৈধতা নিয়েও, দাবি করে বলেন তার জনপ্রিয়তা মাত্র 4%। জেলেনস্কি ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে বলেন আমরা জানি এই বিভ্রান্তিমূলক তথ্য কোথা থেকে আসছে, এটি রাশিয়ারই প্রচারণার অংশ। এদিকে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে জেলেনস্কি বলেন আমাদের বাদ রেখে আলোচনা করা মানে পুতিনকে দীর্ঘ বিচ্ছিন্নতা থেকে মুক্তি দেওয়া, যা তাকে আরো শক্তিশালী করবে। তবে ট্রাম্প এই আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দেওয়ার সমালোচনা উড়িয়ে দিয়েছেন এবং উল্টো জেলেনস্কির নেতৃত্ব নিয়েই প্রশ্ন তোলেন। জেলেনস্কি আরও অভিযোগ করেন আমেরিকা $67 বিলিয়ন অস্ত্র ও $31.5 বিলিয়ন আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের $500 বিলিয়ন দুর্মূল্য খনিজ সম্পদ দাবি করেছে, যাকে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা নয় বরং দেশ বিক্রির শামিল বলে অভিহিত করেন। এদিকে ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্ভাব্য সমঝোতা ইউরোপীয় নেতাদের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। যদি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ইউক্রেনকে সমর্থন কমিয়ে দেন তাহলে ইউরোপ কি করবে এই প্রশ্ন এখন তাদের সামনে বড় হয়ে দাঁড়িয়েছে। সূত্র ইরনা।